হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ওয়েলকাম তোমাদেরকে আরও একবার আজকের ব্লগে। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তার সাথে হ্যাপিও আছো। আমি ভালো আছি। আজকে হলো শুক্রবার, সকাল 7টা বাজে, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে যা যা বাসি কাজ থাকে সেগুলো সব কিছু কমপ্লিট করে নিয়ে বাসি জামা ছেড়ে তারপরে এখন এসছি ডাইনিং টেবিলটা ক্লিন করতে। রাত্রিবেলা তো ডাইনিং টেবিল একদম ক্লিন করে তারপর ঘুমোতে যাই। শুধু আমি কেন, সবাই এটা করে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার একটা হ্যাবিট যে আরেকবার কলিন হোক বা আমার যে ভিম লিকুইড দিয়ে একটা যে লিকুইড ফর্ম তৈরি করা আছে সেটা দিয়ে আরও একবার আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে দিই। সবসময় যেহেতু ডাইনিং টেবিল চেয়ারের উপর বসা বা ডাইনিং টেবিলটাকে ইউজ করা হয়, একদম সামনেই ডাইনিং টেবিলটা পড়ে, তো সে কারণে চেষ্টা করি এটাকে ঘুম থেকে উঠেই আগে আরও একবার ক্লিন করে নেওয়ার। এখন বাজে সকাল 9টা, আর আদিওমকে তুলে দিয়েছি। আদিওমকে তুলে প্রথমে জল দিয়েছি ওদেরকে খেতে, তারপরে দেখলে তোমরা যে একটা মাল্টিগ্রেনস যেটা কিছুদিন ধরে কন্টিনিউ করেছি ওদেরকে খাওয়াচ্ছি, তো সেটাই করে দিলাম। আর ওদেরকে করে দিয়ে আজকে করব পরোটা। তো অনেক দিন হয়ে গেছে যে পরোটা খাওয়া হয় না। তো এত গরম, তো মাঝখানে বেশ ভালোই গরম ছিল, তো সেই কারণে অ্যাকচুয়ালি পরোটা এগুলো তো ম্যাক্সিমাম সময় তো রাত্রেবেলা হয়, তো রাত্রেবেলা টাইমটা এত গরম কিচেনে করাই হয় না। তো আজকে ভাবলাম সকালবেলাতেই করে দিই। অনেকদিন ধরে বেশ আদিম বলছে পরোটা খাবো, তো আজকে করছি। তো 3 পিস মাত্র পরোটা করবো, বেশি করবো না। আর আমি পরোটাটা কিন্তু মাহামুরি অনেক তেলে কিন্তু আমি ভাজি না, মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকুই ভাজি, কিন্তু আমার পরোটা কিন্তু খুব সফট হয়। কারণ এর আগে আমি যখন ময়দাটা যখন আমি মেখেছিলাম তখন এর ভিতর হালকা একটু রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, একটু বেশি করে চিনি দিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। আর একটু লবণ দিয়েছিলাম, আটা ময়দা দুটোই দিয়েছিলাম। তো এই 3 পিস ময়দা 3 পিস হচ্ছে আজকে পরোটা হবে। আর আমি একটু মোটা করে করেছি আজকে, কারণ আদিওম যেহেতু মাল্টিগ্রেনসটা খেয়েছে, আর কিছু খেতে লাগবে না ওদের, ওটা অনেকের টাইম পেট ভরা থাকে। তারপর একটা করে যদি পরোটা খায় তাহলে ওদের পেট ভরে যাবে। তো দেখো এখানটায় 3 পিস মাত্র পরোটা করেছি আমি। ব্রেকফাস্ট করার পরেও তারপরে টুকিটাকি আরও অনেক কাজ ছিল, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, দুপুরে রান্নাটা কমপ্লিট করব। তো এখানটা আমি ভাত বসিয়ে দিচ্ছি আর করব তার সঙ্গে চা। আর দেখো পাশে ওই যে দেখতে পাচ্ছ হাঁড়ি রয়েছে, এগুলো না একটু লোকজন বেশি এলে তখন ওই হাঁড়িগুলো নামাই, বাঙ্কের উপরে থাকে। তো অনেক দিন ধরে নিচে নামানো রয়েছে, আজ উপর তুলবো, কাল তুলবো বলে তোলা আর হচ্ছে না। তো আগামীকাল চেষ্টা করছি না তুলেই রাখবো ওগুলো। তো যাই হোক, আর এদিকে করছি চা আমি। তো আমি খাবো দুধ চা, আর সকালবেলা গ্রিন টি অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ডে যখন অফিসে যায় তখন হচ্ছে ওকেও দিয়েছিলাম আর আমিও খেয়েছিলাম। আর ওখানটায় দেখো ওই ভাত আমার উতরে গেছে, এখন আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম। তোমরা জানো, তোমরা যারা পুরানো ভিউয়ার্স আছো, যে আমি এইভাবেই রান্না করি, যখন উতরে যায় ভাতের হাঁড়িটা তখন আমি অফ করে দিই, আর ঢাকনি কিন্তু একদমই তুলবো না। আর এদিকে আমি চা করছি, দুধ চা করছি। তো আমি দুধ চাটা একটু কড়া করে খাই আর কি। তো আর এখানটা দেখো গ্লাসে করে আমি দুধ গোলাচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো কি দুধ, আমি হচ্ছে পাউডার দুধের চা খাই, আমুলের চা। তো কাপে করে না গোলানোটা ঠিক ফ্লেক্সিবলভাবে আমার হয় না। কেন বলছি, কাপটা ছোট যেহেতু, আর চামচ দিয়ে যখন ওটা আমি গোলাতে যাই ঠিক দুধটা বাইরে পড়ে যায়, আদারওয়াইজ ঠিক মতো হয় না। তো আমি কী করি, সবসময় একটা গ্লাসের মধ্যে গুলি তারপরে আমি চাই দিই। যেহেতু আমি খুব কড়া করে চাটা খাই, অনেকক্ষণ টাইম নিয়ে আমি ফোটাই। তো এইটুকু টাইমের মধ্যে ভাবলাম যে আদিওমের এখন যে হেলথ ড্রিঙ্কটা দুপুরবেলা আমি ওদেরকে দিচ্ছি, তো চা ওদেরকে হতে হতে ওদেরকে আমি ওটা দিয়ে দিই। তো এই যে দেখো আমি যে হেলথ ড্রিঙ্কটা আমি করেছি, এটা হলো ব্লু লাইফের হেলথ ড্রিঙ্ক। তো এটা আমি এখন ওদেরকে দেবো। আদিওম আজকে দুজন দু ঘরে বসেছে আর কি। অ্যাকচুয়ালি ওদেরকে যতই আমি বলি না কেন তোমরা দুজন দু ঘরে বসে পড়াশোনা করো বা দুজন দু ঘরে বসে থাকো, এক জায়গায় থাকলে কি হয়, দুজন মিলে প্রচণ্ড পরিমাণে মারপিট হয়, কখনো ধাক্কাধাক্কি হচ্ছে, ও ওকে মেরে দিচ্ছে, ওর খাতা নিয়ে নিচ্ছে, এমনি করে। তো আমি বললেও কিন্তু ওরা দুজন আলাদা আলাদা হবে না, যদি কিনা ওরা নিজে থেকে না হয়। তো আজকে দেখি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওম একটু পড়েছে, তো ও ওই ঘরে বসে পড়েছে, আদি এই ঘরে বসে পড়ছে।
ওমের পড়া হয়ে গেছে, ওমের পড়ে আবার টিভি দেখছিল, আর এই ঘরে বসে দেখি আদি পড়ছে। তো আমি ওদেরকে বলেছিলাম বাবা তোমরা দুজন দু ঘরেই থাকবো, বলে ঠিক আছে আমরা আজকে দুজন দু ঘরেই থাকবো। তো সেটা খানিকক্ষণের জন্য, সবসময়ের জন্য না। আর দুজন দু ঘরে বললাম, বললেও থাকবে না। আর যাই হোক, আর এই যে চা হয়ে গেছে আমার, তো এবার চাটা আমি খাবো। চা খেতে খেতে আর কি টেবিলে চা খেতে বসেছিলাম আর কি। আর ওদিকে দেখো ও এসে বলছিল মা আমি এখন খাবো না, পরে খাবো, তো হেলথ ড্রিঙ্কটা। তো আমি জোর করে আবার খাইয়েও দিলাম, কারণ রেখে দিলে ওটা নষ্ট হয়ে যাবে প্রথম কথা, দ্বিতীয় কথা পরে হয়তো বললো আর খাবোই না, ওদের হ্যাবিটটা আছে। আর এখানটা দেখো আদি বলছে মা আমি সোলার সিস্টেমকে নিয়ে আমি লিখেছি, কিছুটা ডিসক্রাইব করেছি, তুমি আমাকে দেখো ভুল হয়েছে না। তো আমি বললাম যে আমি চাটা খেয়ে নিই, পরে দেখছি। তো বললো না আমাকে এখনই দেখো, তো সেটা আমি দেখে দিচ্ছি আর কি। তো এটা কিন্তু প্রত্যেক দিনে আমার একটা নিয়ম, যে আমি যখন রান্না করি তার মধ্যে ওদেরকে আমি পড়াই। আজকে দুপুরবেলা করব হলো ভেন্ডি ভাপা। আমাকে আমার এক ভিউয়ার জিজ্ঞেস করেছিল দিদি তুমি কি করে ভেন্ডি ভাপাটা করো একবার দেখিও। আমি তো মাঝে মধ্যে করি, কিন্তু ডিটেলসে সেইভাবে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো আজকে আমি শেয়ার করছি। দেখো প্রথমে আমি কিন্তু ভেন্ডি এইভাবে কাটি, একবারে 6-7টা ভেন্ডি নিয়ে নিই যতটা হাতের মাপে হয়, তারপরে মাথার দিকটা কেটে ফেলে তারপরে আমি এভাবে কাটি, তাড়াতাড়ি হয়ে যায়। তো ভেন্ডি ভাপা করার জন্য দেখো ভেন্ডিগুলো আমার যেহেতু একটু বড় বড়, তাই আমি 3 ভাগ করে নিলাম। আর তোমরা যদি ছোট ভেন্ডিতে করতে চাও তাহলে অবশ্যই 2 ভাগ করবে, বেশি ছোট হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তো আমার যেহেতু একটু বড় এবং মোটা ছিল ভেন্ডিগুলো, তার জন্য কিন্তু আমি 3 ভাগ করে নিলাম। তো এইভাবে কিন্তু আমি সমস্ত ভেন্ডিগুলো কিন্তু এবার কেটে নেব, এবং সবকটা ভেন্ডি কিন্তু সমান মাপে কেটে নেব। সমস্ত ভেন্ডিগুলো দেখো কেটে নিয়েছি এবং একদম সব সমান মাপে নিয়েছি, ছোট বড় কিন্তু সেরকমভাবে হয়নি, আর সমান মাপে হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর নিয়েছি রসুন, আর রসুনটা তোমরা চেষ্টা করবে একটু বেশি করে নেওয়ার, কারণ রসুন যদি একটু বেশি দেওয়া হয় না খেতে সত্যিই ভালো লাগে। আর আমি করব এটা সর্ষের তেলে, তো তোমরা রিফাইন্ড অয়েলেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো দেখো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি, সর্ষের তেল ভালো করে গরম হওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব কালো জিরে। তোমরা রাঁধুনি দিয়েও করতে পারো, তবে কালো জিরে আর রসুনের যে কম্বিনেশনটা সত্যি সেটা অসাধারণ, বেশি ভালো লাগে খেতে। তো কালো জিরেটা ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেবো রসুনগুলো। রসুন তোমরা থেতো করে নিতে পারো, না নিতেও পারো, কোনো অসুবিধে নেই। রসুন কিন্তু একদম পুড়লে হবে না বা একদম ডিপ ব্রাউন কালার হলে হবে না, জাস্ট কোনো রকম ভাজা হতে না হতে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে ভেন্ডিগুলো। কারণ রসুন যদি একবার যদি একটু কালচে কালার হয়ে যায় একদম তেতো লাগবে খেতে, প্লাস হচ্ছে রসুন একদমই মানে যে গুণ থাকে রসুনের আর কি অ্যাকচুয়াল, সেই গুণটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তোমরা অবশ্যই চেষ্টা করো রসুনটা যেন কাঁচা কাঁচা থাকে। তো এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ, আর লঙ্কা দিয়ে দেবো একটু বেশি করে, কারণ লঙ্কাটা বেশি দিলে বেশি ভালো লাগে খেতে। তার মধ্যে অ্যাড করব হলুদ, আর হলুদটা কিন্তু অবশ্যই একদমই কম, কারণ এটা কিন্তু একটা সবুজ রঙের সবজি, তো সেই সবুজ রঙের সবজিতে একটুখানি হলুদ কম দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এবার এটা কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করব। তো আমি দেখো প্রথমে আমি ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম, তারপরে এই ঢেকে ঢেকে এইভাবে আমি করব। তো আবারও আমি ঢেকে দিচ্ছি, তারপরে আবার ঢাকনা তুলে দেখো এবার মোটামুটি হয়ে গেছে। জল এবার অ্যাড করব। জলটা কিন্তু খুবই কম দেবো, কারণ বেশি জল দিলে কিন্তু বেশি জাল দিলে আর কি, জল দিলে তো জাল দিতে হবে, আর ভেন্ডি লালা লালা হয়ে যাবে, কালারটা একদম মানে অন্যরকম হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো এরকম দেখো শুকনো শুকনো হবে, আর প্রত্যেকটা ভেন্ডি কিন্তু একদম আস্ত আস্ত থাকবে, একটু গলে বা ভেঙে যাবে না। দেখো পুরো ভেন্ডি কিন্তু আমার আস্ত রয়েছে, তো এইরকম আস্ত অবস্থায় কিন্তু আমি নামিয়ে দেবো। তো দেখো পুরো ভেন্ডি আমার রেডি হয়ে গেছে। অবশ্যই তোমরা ঘরে ট্রাই করো, ভীষণ ভালো লাগে খেতে। তো এই যে মুসুরির ডাল করেছি, আর হচ্ছে এই যে আমার ভেন্ডি ভাপা, আর তার সাথে করব আমি আজকে মাছের ডিমের বড়া। আর মাছের ডিমের বড়াটা কিন্তু আমি বেসন দিয়ে করবো না, শুধুমাত্র পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে করবো। আর ডিপ ফ্রিজটা দেখো কতটা পরিমাণে বরফ জমেছে, মানে কেন জানি না প্রচণ্ড পরিমাণে বরফ জমে, দুদিন বাদে বাদে না সরি, মানে দেখা যাচ্ছে যে 15 দিন 20 দিন বাদে বাদে আমাকে অনেক কষ্ট করে বরফগুলো তুলতে হয়। তো এই যে দেখো মাছের ডিমটা তো পুরো বরফ হয়ে গেছে, এবার এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তো এটা এখন করবো না, এটা একটুখানি পরে করবো। পাশের ঘরে হচ্ছে
অ্যাকচুয়ালি পেছনে মানে আমাদের এই পাশের ঘরে, মানে আমার ঘরে পাশের ঘরে মানে কোনো ড্রিল করছে বা কোনো কিছু শব্দ হয়তো হচ্ছে, ও ভাবছে কোথা থেকে শব্দটা আসছে, বারবার করে ওয়ালে কান দিয়ে শুনছে, হাতুড়ি দিয়ে মারছে। একজন আদি বাথরুমে বসে বলছে হাতুড়ি দিয়ে মারছে। দেখো এটা এখানটা আমি খেয়ালই করিনি। সকালবেলা এই জায়গাটা খুব এলোমেলো হয়ে রয়েছে, দেখো জায়গাটা, এটা এখানকার থাকার কথা না, এটাও এখানকার থাকার কথা না, সব হচ্ছে এলোমেলো রয়েছে, যেগুলো রাত্রিবেলা আমাকে গোছাতে হবে। এখন জানো কি খাবো আমি? এখন খাবো গ্রিন টি, ঠান্ডা হয়ে গেছে। হাজবেন্ডকে, হ্যাঁ এখন হজমোলা, এখন ভাত খেতে হবে। দেবো দাঁড়া। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড যখন অফিস থেকে এলো তখন ওকে গ্রিন টি করে দিলাম। তো গ্রিন টিটা আমিও তখন খাবো বলে ভাবলাম কি একটুখানি পরে খাই। তো এখন তো অনেকটা টাইম হয়ে গেছে আর এখন সেই গ্রিন টি ঠান্ডা হয়ে গেছে। আর যেটাকে আমি এখন যেটা খাচ্ছি এটা খেলে কোনো উপকার থাকবে না, কারণ গ্রিন টি যখন করে তখনই খেতে হয়। তো আমারটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, এখন আবার তবু একটু গরম করে খাই। যদি না খাই, যদি দেখে যে গ্রিন টি রয়েছে এভাবে, তাহলে আমার আজকে আর রেহাই নেই। ওই ভয়ে ভয়ে আমাকে এখন খারাপ হোক যাই হোক আমাকে খেতেই হবে। দেখো নিয়েছি। আজকে না রাত্রেবেলা ভেবেছিলাম পরোটা করবো, আদিউমকে বলেছিলাম ভাই আজকে রাত্রে পরোটা করবো, কিন্তু করবো না আজকে, না করবো না। তো সকালবেলা খেয়েছি, এখন আর খেতে হবে না। তো সকালবেলা যে পরোটা করেছিলাম, পরোটাটা 3 পিস করেছিলাম, একটু মোটা করে করেছিলাম, 1 পিস করে এনাফ। আর আমি তো সকালবেলা 1 পিস রুটি খাই। আগে একদম বিয়ের পরপর খেতাম 3 পিস, তারপরে 2 পিস, এখন 1 পিসে ধরেছি। মাঝে মধ্যে 2 পিস খাই, আদারওয়াইজ ম্যাক্সিমাম দিন 1 পিসই খাই। তো আজকে পরোটা 1 পিস করে খেয়েছিলাম, তো খুব টেস্ট হয়েছিল আজকে পরোটাটা। তো আদিও বলেছে রাত্রেবেলা করে দেবে, তো আমি ভেবেছিলাম হ্যাঁ ঠিক আছে রাত্রেবেলা বেশি করে করবো। কিন্তু সমস্ত তরকারি মানে বেশি রয়েছে, মা আবার পরে আবার করেছে মাছের তরকারি, মাছ তেলাপি মাছ দিয়ে করেছে, তো আর চিংড়া দিয়ে করেছে, তো সেটাও রয়েছে ধরা। তো সেই কারণে আর এখন রাত্রেবেলা কিছু করলাম না, এখন দিনটা খাবো, খেয়ে তারপরে এক্সট্রা যে কাজগুলো আছে অ্যাকচুয়ালি ওদের পড়াচ্ছিলাম এতক্ষণ বসে, সেই কারণে সন্ধ্যা থেকে আর ব্লগটা স্টার্ট করিনি। সে দুপুরবেলা তোমাদের সাথে কথা হচ্ছে, তারপর আর কোনো কথাই হয়নি। এখন একটা কাজ করবো, কি বলো তো, দেখো এই যে পাথরগুলো না, পাথরগুলো এবার এখন একটা জায়গায় গুছিয়ে রাখতে হবে, কারণ আমি এই গাবিটা করে রেখে দিয়েছি একটা জায়গা, কিন্তু ওখানটায় রাখলে আদিওম রাখবে না। আমার মনে হচ্ছে যেটা যে আদিওম সবসময় জানো কী করে পাথর একটা দুটো নিয়ে ছোড়াছড়ি করছে, ম্যাক্সিমাম টাইমে ঘর ঝাড় দিতে গিয়ে দেখি পাথর এদিক ওদিক পড়ে আছে। তো অনেক অনেক শখের অনেক কষ্টের পাথর, কারণ এগুলো আমি চাইলেও এখানটা পাবো না। এই ব্যাগটা আপাতত পেলাম, একটা হ্যান্ডেল নেই, ঠিক আছে এটাই চলবে। এটার মধ্যে ভরে তারপরে এটা বাবা এটা স্যার, এটার মধ্যে ভরে রাখি, নয়তো আমার একটা পাথর থাকবে না। এটা আপাতত করে তারপর বক্স খাটের মধ্যে ঢুকিয়ে রাখবো, বা কোনো একটা ভালো জায়গায় যেখানে রাজমের হাত পায় না, নয়তো এই আমার থাকবে না, আমার অনেক কষ্টের জিনিস। কালারিং যে প্যাবেলসগুলো নিয়ে এসেছি না, ওগুলো বিশেষ করে আমার অনেক শখের জিনিস। আদিও ওর বোঝে না, তো ওগুলো নর্মালি যেহেতু কালারিং বাচ্চারা তো খেলতে চায়, বিশেষ করে যখন ঘর ঝাড় দিতে যায় তখন দেখি এদিকে ওদিকে প্রচুর প্যাবেলস পড়ে আছে, তখন খুব খারাপ লাগে। তো ভাবলাম আজকে এই মানে প্যাবেলসগুলোকে হাইড করতেই হবে, তো বক্স খাটের মধ্যে রেখে দিলাম আর কি। আর যেখানে ডাকে না কেন আদিও ঠিক হাত চলেই যাবে, আর এটা সচরাচর ওরা ওঠাতে পারবে না, তো সে কারণে বক্স খাটের মধ্যে রাখলাম। আর এখানটা দেখো আদিওম বক্স খাট এই দিক থেকে খুলতে পারে জানো তো, খুলে তারপরে আদি বলছে আমার খুব শীত করছে, আমার শীতের ড্রেস বের করে দাও বলে ওরা একা একা খুলে শীতের ড্রেসটা ওরা বের করে নিয়েছিল, সেটাই আমি আবার ঢুকিয়ে রাখলাম। আর যে ব্যাগগুলো নিয়ে বেড়াতে গেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে সেগুলো আবার ঢুকিয়ে দিলাম। আর এখানটা রাত্রেবেলা খেতে বসছি, তো রাত্রেবেলা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। রাত্রেবেলা খাওয়ার পরে এখন এসেছি কিচেন আমি ক্লিন করতে, যেটা নর্মাল ব্যাপার, প্রত্যেক দিনকে করা দরকার। তো মানে যতক্ষণ পর্যন্ত কিচেনটা ক্লিন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি লাগে না, মানে কখন ক্লিন করবো তখনই মনে হয় শান্তি। তোমাদের
তোমাদেরকে কিন্তু এর আগেও আমি বলেছি যে আমি ডাস্টবিনের মধ্যে কিন্তু আমি এঁটো কাটা যাই হোক না কেন ডাইরেক্ট কখনোই ফেলি না, যদিও গার্বেজ প্যাকেট দেওয়া আছে তবুও কিন্তু আমি একটা প্যাকেটে করে তারপরে ফেলি। তো দেখো পুরো কিচেন আমি একদম ক্লিন করে দিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন। ইভেন উপরে যে কাপবোর্ড আছে সেগুলো ভালো করে আমি ক্লিন করে নিয়েছি, তারপরে সেলফ তো ক্লিন করেছি, ইভেন নিচটাও দেখো পুরোপুরি নিচে যে কাপবোর্ডগুলো ড্রয়ার সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। তো একদম মানে ঝকঝক তকতক হয়ে গেছে, পুরো কিচেন ক্লিন করে নিলাম, একদম মনটা এবার শান্তি। তোমাদের সঙ্গে একটা টিপস আমি আজকে শেয়ার করছি, সেটা হলো দাঁড়াও দেখাচ্ছি। এত টাইট হয়ে থাকে মাঝে মধ্যে, দেখো এটা যেমন আমি ধরেছিলাম সেভাবে ক্লিন করা হয়নি, দেখাচ্ছি দাঁড়াও। চাপাতিটা শেষ, এটা আমি কালকে ধুতে দেবো। তো আমি যখনই যে কন্টেনারে দেখি যে হচ্ছে কন্টেনারে যে কন্টেনারে যেটা আর কি রাখি সেটা শেষ হয়ে গেলে আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার। কিছু কিছু কন্টেনার যেগুলো ধুতে লাগে না সবসময়, তবুও কিন্তু আমি চেষ্টা করি ধোয়ার, ঠিক আছে। তো আমি আগে বেছে নেবো যে কোনগুলো ধরেছিলাম, এটা এখন ধরিনি, এটা এখন লাগবে না, এটা ধরেছিলাম ব্যাস। তো কী করবো বলো তো, এখন আমি এই কন্টেনারগুলোতে উপরে আমি শুকনো কোনো টাওয়াল দিয়ে কিন্তু মুছি না, শুকনো টাওয়াল দিয়ে মুছলে সেরকম একটা ক্লিন হয় না। তো আমি যেটা করবো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো এই যে একটা টাওয়াল নিয়েছি যেটা দিয়ে আমি ক্লিন করি, এটা মাইক্রোফাইবার টাওয়াল, আর এর মধ্যে দেখো জাস্ট একটুখানি নেবো ভিম লিকুইড, এক ফোঁটা, দেখো জাস্ট এক ফোঁটা নিয়েছি। আর এবার জল দিয়ে নিয়েছি আমি হালকা করে, ঠিক আছে। এবার ওপরটা আমি হালকা করে মুছে দেবো। একবারই কিন্তু আমি নিয়েছি, একবার নেওয়ার পরে কিন্তু এটা মানে সমস্ত যতগুলো কৌটো আছে সব কিন্তু মোছা হয়ে যাবে, দেখো পুরো চকচক চকচক করছে। আর মনেই হবে না যে এটা হচ্ছে ধোয়া নেই, মনে হয় পুরো ধোয়া কৌটো, পুরো একদম চকচক করছে। তো তোমরা কিন্তু এই প্রসেসটা অবশ্যই কিন্তু ফলো করতে পারো। ভিম লিকুইড বেশি নিতে হবে, জাস্ট তোমরা এক ফোঁটা নেবে আর জল হালকা নিয়ে যত যা কন্টেনার যা যা আছে তোমরা সব কিছু এভাবে ক্লিন করতে পারো। একবার ভিজিয়ে নিলে এনাফ, আর দরকার নেই। ভীষণ উপকার, তোমরা এটা প্রত্যেকদিন ট্রাই করতে পারো। আমি বলছি এটা আমি যেদিন থেকে ফলো করেছি ব্যাপারটা, তো সেদিন পর থেকে কিন্তু আমার মানে এই যে কন্টেনারগুলো যে মাসে মাসে ডিপ ক্লিন করতে হয় এই ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। তো অবশ্যই তোমরা কিন্তু এটা ট্রাই করো। তো চলো এবার হচ্ছে শুতে যাওয়ার পালা। শুতে যাওয়ার পালা বললেই তো হবে না, তারপর আরও কত কাজ থাকে, যতই ভাবি না কেন এই তো কিচেনটা ক্লিন হয়ে গেছে এবার শুতে যাব, সেটা আর হয় না। দেখবে তারপর টুকটাক কত কাজ থাকে, এখনও ব্রাশ করব। আর তোমরা কিন্তু অবশ্যই এই টিপসটা অবশ্যই তুমি কিন্তু ফলো করো, ভীষণ ভালো একটা টিপস। কেন বলছি বলো তো, এই যে মাসে মাসে যে ডিপ ক্লিন করার সমস্যাটা সত্যিই খুব মানে আর কি বলবো বাজে সমস্যা। আর তো কিচেনের সমস্ত কন্টেনার তো নোংরা তো হবেই, এটা তো ধরা বধা। তুমি চাইলে বা আমি চাইলে তো ওটাকে নোংরা বা তেল কাস্ট হওয়া থেকে আটকাতে পারবো না, কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো রাত্রিবেলা প্রত্যেক দিন। তোমরা মনে রাখবে যে এই কটা কন্টেনার আমি ধরেছিলাম, এই কটা কন্টেনার আমি ইউজ করেছিলাম, সে কটা কন্টেনারই ক্লিন করবে প্রত্যেক দিন, হালকা করে রাখবে, দেখো খুব ভালো ফল পাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানটায় এন্ড করব। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো, অবশ্যই কিন্তু মন ভরে হাসতে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।